আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। বিভেদ নয়, ঐক্যই হবে আগামীতে রাজনীতির মূল ভিত্তি। মন্তব্য জামায়াত আমিরের। অচল অবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সিইসি শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 20 জন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ। অর্থ উপদেষ্টা কাল প্রধান উপদেষ্টাকে পে কমিশনের রিপোর্ট পেশ। কার্যকর হতে পারে আগামী অর্থবছর থেকে। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন। এবং রামপুরায় বিজিবির হত্যাযজ্ঞ। 25 মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে চিফ প্রসিকিউটর। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় পিছিয়ে 26 জানুয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড সহ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। রাজধানীর মহাখালী টিএনটি মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। করাইল বস্তিবাসীদের বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া সহ নাগরিক সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দেন। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে 40,000-এর মতো ঘরে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষের বসবাস। করাইলবাসী সুবিধাবঞ্চিত মানুষের নানা সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাসস্থান সহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান নিজেকে এই এলাকার বাসিন্দা উল্লেখ করে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। আজও আপনাদেরই এলাকার সন্তান। আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন এসে উঠেছি আমি গুলশানে, আপনাদের আরো কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ক্ষমতায়ন, কৃষকের পাশে দাঁড়ানো আর তৃণমূল সহ সব পর্যায়ের মানুষের কল্যাণে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, মা বোনদের কাছে। আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। করাইলবাসী সহ ঢাকা 17 আসনের বিএনপি নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
আগামী রাজনীতির মূল ভিত্তি হবে ঐক্য, বিভেদ দূর করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে আয়োজিত পলিসি সামিটে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি। এই সময় দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন স্থিতিশীলতা নিশ্চিত করা। দেশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. But what we need now more than ever before is a vision for the country which is backed by tangible, concrete actions which transforms. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, নির্বাচনে একটি দলের প্রতি প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা আশা করি সুষ্ঠু হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি। সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। আমরা ব্যর্থ দেখছি সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিশ্চিত না হয় তাহলে তো কিছু একটা আমাদের করতে হবে। এটাকে সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এই আলোচনা সভায় মহাসচিব সহ সিনিয়র নেতারা নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জামিল হাসান শান্ত রিপোর্ট। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে জিয়াউর রহমান বীরুত্তমের স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্র পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। তখন আবার ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয় ভবিষ্যৎ নির্ধারিত হবে। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেও নেতাকর্মীদের সতর্ক করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিছু সিট কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি। নানা আয়োজনে দুদিনব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তিনি একজন সৈনিক। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে
সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর নির্বাচন ভবনে পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিংকালে তিনি একথা বলেন। পোস্টাল ব্যালট নতুন উদ্যোগ, এটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতাও চান সিইসি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকায় মোট 20 জন প্রত্যাহার করেছেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রশ্নোত্তর পর্বে ওমান ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এক ব্যক্তির কাছে অনেকগুলো পোস্টাল ব্যালট পাওয়ার বিষয়টিতে ইসির দৃষ্টি আকর্ষণ করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় ব্যালটের ভাঁজে বিএনপির ধানের শীষ প্রতীক পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কোঅর্ডিনেটর ইসমাইল জবিউল্লাহ। আর ব্যালটে ট্রাক মার্কা স্পষ্টভাবে না আসায় ইসির সমালোচনা করেন গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক হাসান। বড় ট্রাক, ছোট ট্রাক, এটা আপনাদের আসলে বুঝার দরকার ছিল কিংবা এটা ভাববার দরকার ছিল যখন আপনারা এই ব্যালটটি তৈরি করেছেন। এই কারণে কিন্তু আমার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যালটটা নিয়ে এতগুলো কথা, সবগুলো ব্যালট দেয়া হলো, হাউ কাম 3টা দলের ব্যালট মাথায় চলে গেল আর বিএনপির ব্যালটটা চলে গেল মধ্যখানে। এটা এত আলোচিত যে এটা নিয়ে আমি আর বলতে আমার লজ্জা লাগছে যে ইনস্টিটিউশন লাইক নির্বাচন কমিশন ক্যান ইনভলভ ইটসেলফ ইন সাচ কাইন্ড অফ, কি বলবো, আমার খারাপ লাগছে বলতে। অনুষ্ঠানে ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার সলিম আহমদ খান বলেন, প্রবাসে পোস্টাল খরচ বাঁচাতে একসাথে অনেক প্রবাসী একই জায়গায় ব্যালট পাঠানোর ঠিকানা দিয়েছিলেন। কোন কোন জায়গায় পোস্টম্যানরা, সে একটা পোস্টম্যান এক্সাম্পল আমি বাহরাইনে দিচ্ছি, বিভিন্ন জায়গায় হচ্ছে পোস্টম্যান 100, 200, 50, 40টা খাম নিয়ে গেছে, একটা বিল্ডিং এ 20 জনের অ্যাড্রেস দিয়ে গেছে। তখন বলছে, আচ্ছা আশেপাশের বিল্ডিং এ তো আপনাদেরই লোকজন, এসব তো একই, দিয়ে যে আপনার কাছে, ওকে দেন আমরা ডিস্ট্রিবিউট করব। এরকম আন্ডারস্ট্যান্ডিংও হয়েছে বিভিন্ন জায়গায়। এ সময় পোস্টাল ব্যালট নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন সিইসি। সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে, না জানার কারণে অনেকের মধ্যে একটা অন্য ধরনের চিন্তাভাবনা আসে। 122টা দেশ থেকে আমাদের প্রবাসীরা এনরোলমেন্ট করেছেন। পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন, এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা, ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। ভুল বোঝাবুঝি হয়, কেউ যদি কনফিউজ থাকে তো আপনারা একটু ক্লিয়ারিফিকেশনটা দিবেন আমাদের পক্ষ হয়ে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 20 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সারা দেশে এ সংখ্যা অর্ধশতাধিক। বুধবার থেকে প্রার্থীর চূড়ান্ত তালিকা এবং প্রতীক বরাদ্দ শুরু করবে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। দ্রব্যমূল্য বিবেচনা করে বেতন নির্ধারণ করা হয়েছে। এতে চাকরিজীবীরা খুশি হবেন বলে জানালেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বুধবার পে কমিশন তাদের সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। নতুন বেতন আগামী জুলাই থেকে কার্যকর হতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দরকারি অনেক জিনিসের দাম বাড়লেও 11 বছর ধরে বেতন বাড়েনি সরকারি চাকরিজীবীদের। এতে চরম বিপাকে পড়েছেন তারা। অবশেষে তাদের সুখবর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো চূড়ান্ত করেছে পে কমিশন। 20টি গ্রেডই থাকছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করছে কমিশন। অন্যান্য ভাতা মিলিয়ে 20তম গ্রেডের বেতন হবে 40,000 টাকা। বুধবার প্রধান উপদেষ্টার কাছে তারা প্রতিবেদন জমা দেবে। রিপোর্ট দিচ্ছে, এটাই তো একটা প্রথম পদক্ষেপ। রাসূল ভাই বলেন যে একটা জিনিস কিছু করার আগে রিপোর্টটা, কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে হবে। ইমপ্লিমেন্টেশন একটা রুল আছে। চেয়ারম্যান বলছেন যে সন্তুষ্ট হবে সব, মোরাললেস, কারণ উনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল, সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়। আমাদের রিসোর্স কনস্ট্যান্টের ব্যাপারে আরো অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে। প্রতিবেদন যাচাই বাছাই করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। নতুন বেতন কার্যকর হতে পারে আগামী জুলাই থেকে। এতে বাজেটে 80 থেকে 90 হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
পরবর্তী সরকারের জন্য এটা চাপ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। আমাদের করতে হবে কেন, ইমপ্লিমেন্টেশন তো করবে আপনার সরকার রুল অনুযায়ী। আমরা কি বলবো সরকার করে যেতে পারছে না বাস্তবায়ন? না, কিছুই বলবেন না। যেই সরকারই আসো কোনো একটা পার্টিকুলার রিফর্ম বা এত বড় পদক্ষেপ নেওয়ার ডেফিনেটলি, যেটাই আমি আগেই বললাম যে আর্থিক সংশ্লেষ থাকবে, সেটাকে সরকারের আবার জানবে যে কিভাবে এটা ইসে করা যায়, কিভাবে করবে, কিভাবে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দ্রব্যমূল্যে তেমন প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। সরকারি চাকরিজীবীদের বেতনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও মনে করছেন অর্থ উপদেষ্টা। নির্বাচন যাকে ভোট দেবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য তুলে ধরেন। প্রেস সচিব আরও জানিয়েছেন, সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন দেওয়া হয়। সভায় স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানী নির্বাচন ভবনে দেশটির রাষ্ট্রদূত নিকোলাস উইকের সাথে সিইসির বৈঠকের পর তিনি একথা জানান। সুইডিশ রাষ্ট্রদূতকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপতথ্য রোধ সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও জানানো হয়েছে বলে জানান ইসি সিনিয়র সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার সম্পর্কে আমাদের বলছিলেন যে আমাদের কোনো কনসার্ন আছে কিনা, তো আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্ন নেই। তবে বললেন যে তোমাদের প্রস্তুতি কি, তখন আমরা বললাম যে আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানটা হচ্ছে এইটা। এতে বলে ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, বাচ্চাদের উপরে প্রেশার বেশি হয়ে যাচ্ছে। না, বাচ্চাদের উপরে প্রেশার হবে না। আমরা অন্য সাবজেক্টগুলোকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। যেমন ধরেন ভূগোল যদি থাকে, জিওগ্রাফি, এই সাবজেক্টটা যদি থাকে, এটাতে যদি 100 মার্ক থাকে, আমরা 100টাকে 70 করে নিয়ে আসতে চাইছি। 17 ওর পরীক্ষাতে 70-র মধ্যে 30 মার্কটা নিয়ে আসবো। আমরা ধরেন আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি সিলেবাস এরকম করা হয় যে ওখানে ফ্রেঞ্চ থাকবে, ওখানে জার্মান থাকবে, ওখানে ম্যান্ডারিন থাকবে, ওখানে আরবিক থাকবে, ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকবে, এরকম 5-6টা যদি ল্যাঙ্গুয়েজ থাকে, বাচ্চা তার নিজের মতন চুজ করে নেবে কোন ল্যাঙ্গুয়েজটা সে পড়বে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা তাকে পাস করতে হবে। ওই সাবজেক্টটা কম্পালসারি হবে, ম্যান্ডেটরি হবে সাবজেক্টটা, কাজে ওখানে ওকে পাস করতে হবে। সো ও একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখলো। তারপরে আমরা যেটা করতে যাচ্ছি যে গেল জিওগ্রাফি, হিস্ট্রি থেকে যদি হিস্ট্রি থাকে বা অন্য সাবজেক্ট থেকে, ওখান থেকে আমরা 30 মার্ক হয়তো বের করে নিয়ে আসতে চাই বা 40 মার্ক বের করে নিয়ে আসতে চাই। নিয়ে এসে যেটা আমরা করতে চাই যে আমরা স্পোর্টসে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো একটা খেলা পছন্দ করে। সাধারণত আমাদের দেশের মানুষের যে ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু বিবেচনা করে আমরা কতগুলো স্পোর্টসকে আমরা ডিসাইড করেছি যে এই স্পোর্টসগুলা। এখন স্বাভাবিকভাবে আমাদের বাচ্চাদেরকে যদি বাংলাদেশের মানুষকে যদি ম্যারাথন দেন, আপনি অলিম্পিকে যে ম্যারাথন হয়, পারবে না। জেনেটিক কারণে আমাদের পক্ষে সম্ভব নয় সেটা।
আমাদের প্র্যাকটিক্যালি একটা প্র্যাগমেটিক রিজন থাকতে হবে। জেনেটিক কারণে আমাদের মানুষের ওই স্ট্যামিনাটা নেই, পারবে না। তাহলে যেটাতে পারবে আমরা সেরকম কতগুলো স্পোর্টস অর্থাৎ ইন্টারন্যাশনালি যেগুলোতে কম্পিট করতে পারবে, আমরা অনেকগুলো বিষয়ে হাত দেব না, কয়েকটি বিষয়ে হাত দেবো যেখানে আমরা সাকসেসফুল হতে পারবো। এরকম কতগুলো স্পোর্টসকে আমরা বাছাই করে নেব, স্পোর্টসকে বাছাই করে নিয়ে সেগুলো আমরা বাচ্চাদেরকে দেবো এবং কম্পালসারি তাকে ওটা স্পোর্টসটা করতেই হবে। তাকে ওটা পরীক্ষার মতো হবে। সেটা বাস্কেটবল হতে পারে, ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, চেস হতে পারে, যেটাই হোক কিন্তু একটা স্পোর্টস তাকে করতে হবে। আচ্ছা, এই গেল একটা। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা আর্ট এবং কালচারে, দেখুন দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন গুলশান বনানী বাড়িধারা সোসাইটি আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি বক্তব্য। রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা হল না রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 26 জানুয়ারি রায় ঘোষণার ঠিক দিন করেছে আদালত। এ সময় রামপুরায় 28 জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, 24-এর গণ আন্দোলন দমাতে রামপুরায় বিজিবির হত্যাযজ্ঞ 25 মার্চ কাল রাতের গণহত্যাকে ছাড়িয়ে গেছে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে চানখারপুলে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা ছিল বাংলাদেশ টেলিভিশনের। তবে ট্রাইব্যুনাল 1-এর বিচারিক কার্যক্রম শুরুর কিছুক্ষণ পর গণমাধ্যমের কাছে চিফ প্রসিকিউটর জানান, পেছানো হয়েছে রায় ঘোষণা। পেছানোর কারণও জানান তিনি। আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন, যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না, সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। এদিন রামপুরায় 28 জনকে হত্যা মামলায় হেফাজতে থাকা 2 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। পরে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বিজিবির গুলিতে নিহত গাড়ি চালক গঙ্গাচরণ রাজবংশীর ছেলে বিশ্বজিৎ রাজবংশী। আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় এবং আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। রামপুরাতে বিজেপি যেভাবে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বর্বরতা, এটা 25শে মার্চ 1971 সালের যে বর্বরতা, তার সাথে তুলনীয়। এদিকে জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত 1 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ঠিক করেছেন একই ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনে যশোর 5 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এ আসনে বিএনপি জোটের বিভক্তিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ, আর এই দ্বন্দ্বকে পুঁজি করে জয়ের পথ খুঁজছে জামায়াতে ইসলামী। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্টে জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠোন বৈঠক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর 5 আসনের প্রার্থীরা। বিএনপি জোটের মনোনয়নে ধানের শীষ প্রতীকে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি রশিদ আহমেদ। তবে মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি প্রথমে শহীদ ইকবাল হোসেনকে মনোনয়ন দেয়, পরে জোটের সমীকরণে প্রার্থী পরিবর্তন করায় বিভ্রান্তিতে পড়েছেন এই আসনের ভোটাররা, যার প্রভাব পড়েছে ভোটের মাঠে। আমরা মনিরামপুরবাসী আশা করছি যে সুন্দর, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক একটা সুন্দর নির্বাচন হবে। আমরা আশা করছি সুন্দর একটা মনিরামপুর আগামীতে যারা নির্বাচিত হবে তারা উপহার দিতে পারবে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ বলছেন, 17 বছর ধরে দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন করেছেন। কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। আমার মনোনয়ন প্রত্যাহার করে মনোনীত করাটা আমরা মোটেই পছন্দ করিনি, মেনে নিতে পারি না। এই কারণেই আমি
প্রার্থিতা প্রত্যাহার করবো না, আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মুফতি রশিদ আহমেদ ঐক্যের বার্তা দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আশা করছি যে অতি তাড়াতাড়ি তিনি তার ভুল বুঝতে পারবেন এবং তিনি আমাদের সাথে একাকার হয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। বিএনপির এই বিভক্তির সুযোগ দিতে চায় জামায়াত ইসলাম। দলটির প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। এই আসনে অপর দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদিন এবং জাতীয় পার্টির এম.এ. হালিম। এদিকে ভোটারদের বড় অংশ বলছেন ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার উন্নয়ন যিনি করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে মানুষের আশেপাশে সব সময় সে পাওয়া যায়। বিএনপির বিভক্তি, জোটের সমীকরণ আর ভবদহ ইস্যু সব মিলিয়ে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 5 আসনে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। খুলনার উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা জানাচ্ছেন বিএনপি প্রার্থী আলী আসগর লবি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলেছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনাতে। আমি এখন রয়েছি খুলনা 5 আসনে। আমার সাথে এখানে রয়েছেন খুলনা 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি। আমি তার কাছে একটু জানতে চাইবো, এই খুলনা 5 আসনের অনেক সমস্যা আছে, এটা নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? আপনার সরকারে গেলে খুলনা 5কে নিয়ে আপনার পরিকল্পনা কি আছে সেটা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই খুলনা 5 এলাকা, এটা আমাদের অনেক সমস্যা জর্জরিত। আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে বিল ডাকাতিয়ার, পানি নিষ্কাশন এবং জলবদ্ধতা। তো আমরা আশা করি যে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে 2026-এর, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই জলবদ্ধতা শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তিনি বলছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন বা তার দল যদি সরকার গঠন করে এই এলাকার জলবদ্ধতা নিরসন পাশাপাশি যে বন্ধ মিল কারখানাগুলো রয়েছে সেগুলো চালুর ব্যাপারে তিনি বিশেষ উদ্যোগ নেবেন। তো সালাম স্টিল ভোটের গাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ভারতে কোনো অবস্থাতেই বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে খেলতে বাধ্য করতে পারবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বাংলাদেশ ভারতে না খেললে স্কটল্যান্ডকে নেওয়া হবে এমন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি আইসিসি। মাহবুব কবির চপরে আরেকটি রিপোর্ট। বাংলাদেশের বিশ্বকাপ খেলা এখনও পেন্ডুলামের মতো ঝুলছে। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে ভারতে গিয়ে ক্রিকেট খেলবে না টাইগাররা। ভেন্যু সরিয়ে নিতে হবে শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে। তবে আইসিসি সেই অনুরোধ রাখছে না বলে জানিয়েছে নিউজ এজেন্সি এএফপি। বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে নেওয়া হবে বলেও খবর প্রকাশ করেছে তারা। তবে ক্রীড়া উপদেষ্টা বলছেন এ বিষয়ে আইসিসি এখনও কিছুই জানায়নি। আমরা ফরমালি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। ভারতের কাছে নতি স্বীকার করে বাংলাদেশকে খেলতে বাধ্য করা আইসিসির ঠিক হবে না বলেও মনে করছেন তিনি। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। শেষ পর্যন্ত ভেন্যু না বদলালে বিশ্বকাপ ক্রিকেট বয়কট করতে পারে বাংলাদেশ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করেননি। তাই তিনি আপোষহীন নেত্রী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন। বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়ায় কসবা হাই স্কুল মাঠে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে
এসব কথা বলেন। অনুষ্ঠানে দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রি, কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুর আগেও বেগম খালেদা জিয়া কোন ষড়যন্ত্র, চক্রান্ত, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের সঙ্গে খালেদা জিয়া কখনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষার মানুষ যতদিন থাকবে, খালেদা জিয়ার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল ৩ আসনে বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। এই আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসিরের প্রতিপক্ষ এনসিপি মনোনীত সাইফুল্লাহ হায়দার। বিস্তারিত জামিল হাসান শান্ত রিপোর্টে। টাঙ্গাইলের ঘাটাইলের একদিকে দিগন্তজোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ পাহাড়। প্রকৃতির এই বৈচিত্র্যময়তা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে দীর্ঘ 17 বছর ভোট না দিতে পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের দাবি এলাকাবাসীর। এই পাহাড়ের দিকে মনে মনে রাস্তা আছে, যেগুলোর ভিতরে একটা প্রেগনেন্ট মহিলা যদি আসতে চায় আর কি, ওই রাস্তার মধ্যে একটা বিগ একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। হাসপাতাল চিকিৎসা ভালো চাই। আমাকে সময় বৃষ্টি বলে পানি বেশি থাকে, রাস্তাঘাটের কোনো হাল নাই। দুটো ওভারব্রিজের দরকার, একটা কলেজ বলে একটা বাস স্ট্যান্ডে। স্থানীয়রা জানান, এলাকায় মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য প্রতিদিনই বাড়ছে। নির্বাচিত প্রার্থীর কাছে এসব সমস্যার সমাধান চান তারা। প্রত্যেকটা এলাকায় মাদক অহরহ বেড়েই যাচ্ছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটি ঘাটাইল যিনি উপহার দিতে পারবেন, আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দেব। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির ভোটারদের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত টাঙ্গাইল গড়ার পরিকল্পনার কথা বলছেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এখানে আমাদের তরুণ, আমাদের ছাত্র যুবকদেরকে নেশা দ্রব্য গ্রহণ করা শিখিয়েছে, কিছুদিন পর বিক্রি করা শিখিয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে হবে। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার রাষ্ট্র পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এখানে একটি অংশ বন সুবিধ অঞ্চল, একটি অংশে নদী এবং সমতল অঞ্চল। কিন্তু দুইটি অঞ্চলের মানুষের কিছু ক্ষেত্রে সাংস্কৃতিক ডিফারেন্স রয়েছে, যে এই ডিফারেন্সগুলোকে দেখে এবং কৃষি নির্ভর অঞ্চল হিসাবে এখান থেকে কৃষি নির্ভর কিছু শিল্প গড়ে উঠেছে পাহাড়ি অঞ্চলে, সেগুলোকে দেশের বাইরে তাদের রপ্তানির ব্যবস্থাপনা করা এবং এই কৃষি নির্ভর শিল্পগুলোকে প্রণোদনা দেওয়া, এই বিপুলগুলোতে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং তারা এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছে। ঢাকা থেকে 119 কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোটার প্রায় 4 লাখ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ 4 সদর আসনে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ 4 সদর আসনে আমরা সারাদিন থেকেছি। এখানে বিভিন্ন এলাকার সমস্যাগুলো আমরা ঘুরে দেখেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটাররাও তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা জানিয়েছেন। আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনের প্রচারণা যেহেতু শুরু হচ্ছে, সেজন্য প্রার্থীরা যে যার মতো করে ব্যস্ত সময় পার করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি এবং নানানভাবে ইস্তেহার তৈরির জন্য কাজ করছেন। আমরা এখানে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে যানজটের সমস্যা, এখানে মাদকের সমস্যা, পেশিশক্তির সমস্যা এবং শহর এবং শহরের বাহিরের যেই নাগরিক সুবিধার যে সমন্বয়হীনতা, এই বিষয়টা নিয়ে প্রার্থীরা কাজ করছেন এবং ভোটাররাও এই বিষয়ে প্রার্থীদের কাছে দাবি করছেন। ময়মনসিংহ 4 আসন থেকে এই ছিল ভোটের সার্বিক তথ্য। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ 4,199 টাকা পর্যন্ত বেড়ে 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 2,38,000 টাকায়। এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। সোনার দামের সঙ্গে বেড়েছে রূপার দামও। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম বেড়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ফ্রান্সের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পর ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনকে লক্ষ্য করে এই হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। ডেনমার্কের অংশ আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প কেন অত্যাধিক মনোযোগী সেই বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের তুলে ধরা যুক্তিকে উপহাস করায় ফ্রান্সের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খেলার খবর। রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে বিপিএল এর এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে এখন মেহেদী হাসান মিরাজের দল। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জয় পাইয়ে দেন ক্রিস ওকস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাত্র 112 রানের টার্গেটে নেমে দলের 2 রানের প্রথম উইকেট হারায় সিলেট। এরপর পারভেজ হোসেন ইমন 18 রান করে দলের হাল ধরে রাখলেও তার বিদায়ে আবারও খেই হারায় সিলেট। শেষ ওভারে 9 রানের দরকার ছিল তাদের। প্রথম 5 বলে 3 রান নেওয়ার পাশাপাশি মঈন আলীর উইকেটও হারায় সিলেট। শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইটান্সকে জয় পাইয়ে দেয় ক্রিস ওকস। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে মাত্র 111 রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। খালেদ আহমেদ 14 রানে 4 উইকেট নিয়ে রংপুরের ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। বিভেদ নয়, ঐক্যই হবে আগামীতে রাজনীতির মূল ভিত্তি, মন্তব্য জামায়াতে আমিরের। অচল অবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়। সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সিইসি। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 20 জন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ অর্থ উপদেষ্টা। কাল প্রধান উপদেষ্টাকে পে কমিশনের রিপোর্ট পেশ, কার্যকর হতে পারে আগামী অর্থ বছর থেকে। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থ মন্ত্রণালয় রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন। এবং রামপুরায় বিজিবির হত্যাযজ্ঞ 25 মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে চিফ প্রসিকিউটর। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় পিছিয়ে 26 জানুয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।